সোনিয়ার বিয়েতে শুধু জহির তালুকদার আর তাজমহল গিয়েছেন। যেহেতু সোনিয়ার বিয়েটা সাপ্তাহিক ছুটির দিনে হচ্ছে না, তাই জহির তালুকদার সময় ম্যানেজ করতে না পেরে প্রথমে যেতে নিষেধ করেছিল, কিন্তু ছেলের বলাই এখন যেতে হয়েছে। একটা দিন নাকি সেই কাজকর্ম সামলে নেবে। মুস্কানের জোড়াজুড়িতে ফাইজা প্রথমে মামার বাড়িতে যেতে রাজি হলেও এখন আর গেল না। তার নাকি কোচিংয়ে একটা ইম্পর্টেন্ট এক্সাম হবে। এক্সাম দেওয়া তো বাহানা মাত্র। ফাইজা মূলত আজ রিশাদের সাথে দেখা করতে চায়। আজ বাড়িতে বাবা মা নেই, ফারিস ভাইয়াও বাবার কাজে ব্যস্ত থাকবে, যার জন্য সুযোগটা হাতছাড়া করতে চাইছে না ফাইজা। 1 মাস আগে রিশাদের বাবা মোখলেস শেখের বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে মোখলেস নিজের 2 পা খুব গুরুতর আঘাত পায়, মাথায় আর হাতেও পেয়েছে, কিন্তু পায়ের আঘাতটা যেন অনেকটাই বেশি। এতটাই বেশি যে তাকে এখন হুইল চেয়ারে বসে চলাফেরা করতে হয়। পায়ের জন্য এখনও ট্রিটমেন্ট চলছে মোখলেসের। বাবার এই অবস্থার জন্য ফ্যামিলির পুরো দায়িত্ব এখন রিশাদের কাঁধে। বাবার চিকিৎসা থেকে শুরু করে পরিবারের এতগুলো মানুষের ভরণ পোষণ এখন সে বহন করে। কাজের চাপ, পরিবারের চাপ, টেনশন সব মিলিয়ে রিশাদ ক্লান্ত, যার জন্য ইদানিং ফাইজার সাথে তেমন একটা যোগাযোগ করতে পারে না সে। ফাইজার সাথে কথা বলাও আগের তুলনায় খুব কমিয়ে দিয়েছে। ফাইজার রিশাদের সমস্যাটা বোঝে, কিন্তু তাও তার ছোট্ট মনে অভিমান বাসা বাঁধে। যে ছেলেটা একসময় রাত দিন তার সাথে কথা বলতো, সে ছেলেটা এখন 5 মিনিটের জন্য তার সাথে ঠিকমতো কথা বলে না। সে ফোন দিলে ব্যস্ততার জন্য রেখে দেয়। দেখা করতে বললে 1000টা এক্সকিউজ যেন আগে থেকেই রেডি থাকে। আজ ফাইজা জিদ ধরেছে, যে করেই হোক রিশাদের সাথে দেখা করবেই, যার জন্য সকাল থেকেই ফোন দিয়ে দিয়ে রিশাদকে পাগল করে ফেলেছে। ছুটি নিয়ে 1 ঘন্টার মধ্যে হলেও যেন তার সাথে দেখা করে রিশাদ। ফাইজার কান্নাকাটির জন্য রিশাদ খুব কষ্টে দুপুরের দিকে সময় ম্যানেজ করেছে। তা শুনে ফাইজা যেন খুশিতে উঠছে। কোন ড্রেসটা পরে যাবে এটা সিলেক্ট করার জন্য পুরো কাবার্ড এলোমেলো করে ফেলেছে। বিছানার ওপরে 10-15টা ড্রেস ছড়িয়ে ছিটিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে বারবার গায়ে মেলে দেখছে। অবশেষে গাঢ় নীল রঙের একটা 3 পিস সিলেক্ট করলো ফাইজা। রিশাদ তাকে 3 পিসে দেখতে খুব পছন্দ করে। শাওয়ার নিয়ে এসে ড্রেসটা পরে নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ফাইজা। মাথায় ঘোমটা পরে আনমনে হাসছে, লজ্জা পাচ্ছে, দুহাতে মুখ ঢেকে ফেলছে, আবার মেলছে। দিন দিন রিশাদের জন্য পাগল হয়ে যাচ্ছে সে। রিশাদের একটু অবহেলাও সহ্য হয় না এখন, আবার একটু ভালোবাসা পেলে দিশাহারা হয়ে যায়। রাহিলা বেগম এসেছেন, কাল পরশু মেয়ের সিজার করাবে, তাই ফারিসের আর তাজমহলের কথায় আজই চলে এসেছেন। এরশাদ তালুকদার পরিবারের লোকদের যাতায়াতের জন্য বেশ কিছুদিন আগে একটা বড় গাড়ি কিনেছেন। গাড়ি চালানোর জন্য একজন ভালো বিশ্বস্ত ড্রাইভারও নিয়োগ করেছেন। এই ড্রাইভারও রাহিলা বেগমকে মেয়ের শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে গেছে। মাকে পেয়ে ভীষণ খুশি মুস্কান। সকালেই এসেছে রাহিলা বেগম, আর তখন থেকেই মুস্কান মায়ের সাথে চিপকে আছে। মুস্কানের মা আশায় নিশ্চিন্তে ফারিস বাবার ইন্ডাস্ট্রিতে চলে গেছে। যাওয়ার আগে মুস্কানকে কড়াকড়িভাবে বলে গেছে কোনো প্রবলেম হলে যেন সাথে সাথে তাকে ফোন করে। রাহিলার সাথেও নমনীয় ব্যবহার করে একই কথা বলে গেছে ফারিস, আর এও বলে গেছে সে দ্রুত ফিরে আসবে। দুপুরের দিকে মায়ের পাশে শুয়ে মায়ের কোমর পেঁচিয়ে ঘুমাচ্ছে মুস্কান। রাহিলা আতশোয়া হয়ে মেয়ের মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, মুচকি হেসে ক্ষণে ক্ষণে মেয়ের কপালে চুমু দিচ্ছে। ভাবতেই অবাক লাগে আমার, ছোট্ট মেয়েটাও নাকি এখন 2 বাচ্চার মা হতে যাচ্ছে। মেয়েটার আব্বা বেঁচে থাকলে যে কত খুশি হতো। বাড়িতে মুস্কান আর তার আম্মা ছাড়া কেউই নেই। ফারিস চলে যাওয়ার পরপরই ফাইজাও বেরিয়ে গেছে। রেস্টুরেন্টে বসে রিশাদের জন্য অপেক্ষা করছে ফাইজা। রিশাদের সাথে দেখা করতে করতে এখন আর আগের মতো ভয় পায় না সে। এতবার দেখা করেছে, একবারও যখন ভাই, বাবা বা অন্য কারো সামনে পড়েনি, তাই ভেবেই নিয়েছে এবারও তেমন কিছু হবে না। সে নিশ্চিন্তে চেয়ারে বসে রিশাদের জন্য অপেক্ষা করতে লাগলো। ঘর্মাক্ত শরীর, ক্লান্ত মুখশ্রী, উস্কো খুস্কো চুল নিয়ে ফাইজার সামনে এসে হাজির হলো রিশাদ। পরনে ফুলাতো সাদা শার্ট। অফিস থেকে ডিরেক্ট এখানে এসেছে। ঘাড় গলা ঘেমে নিয়ে একাকার। তড়িঘড়ি করে আসার জন্য এখনও হাঁপাচ্ছে। ফাইজার বরাবর টেবিলটায় বসতেই ফাইজা ঠান্ডা পানির বোতলটা এগিয়ে দিল রিশাদের দিকে। ঢকঢক করে কয়েক ঢোক পানি গেলে বড় বড় শ্বাস নিল রিশাদ। শার্টের হাতা দুটো গুটিয়ে নিয়ে টিস্যু দিয়ে কপাল আর মুখের ঘাম মুছল।
ফাইজার দিকে তাকিয়ে তপ্ত কণ্ঠে বলল, সরি, খুব বেশি দেরি হয়ে গেছে না? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে। ফাইজা স্থির দৃষ্টিতে রিশাদকে দেখছিল। এমন ঘামে ভেজা ক্লান্ত অবস্থাতেও ছেলেটাকে দেখতে কি অদ্ভুত সুন্দর লাগছে। শেষ লাজুক কণ্ঠে বলল, সমস্যা নেই। রিশাদ একটা ওয়েটারকে ডাক দিয়ে খাবার অর্ডার দিল। ফাইজার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আজ 3 পিস পরে এসেছো যে? ফাইজা মুচকি হেসে কানের পিছে চুল গুজে বলল, চোখে পড়েছে তাহলে? আমার জন্য সেজেছো আর আমার চোখে পড়বে না? চোখে এমন গাঢ় করে কাজল দিতে কে বলেছিল? আমার যে চুমু খেতে ইচ্ছে করছে এখন। ফাইজা লজ্জা পেল। লজ্জা পেয়ে দৃষ্টি নত করে ফেলল। রিশাদ মুগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, খুব সুন্দর লাগছে তোমায়। নীল জামায় একদম নীল অপসরী লাগছে। ফাইজা শুকনো কেশে রিশাদের দৃষ্টিতে বিঘ্ন ঘটাতে চেষ্টা করলো, কিন্তু রিশাদ একবার পলকও ফেলেনি। এক দৃষ্টিতে ফাইজার দিকে তাকিয়ে আছে। ওয়েটার খাবার নিয়ে আসলো। রিশাদ নিজের হাতে ফাইজার মুখে খাবার তুলে দিল। পাশাপাশি চলতে থাকলো তাদের দুষ্ট মিষ্টি আলাপচারিতা। মুগ্ধতার মাঝে দুজনের একজনও বুঝতে পারো না কেউ একজন দূর থেকে তাদের ছবি তুলছে। কুদ্দুস ফোন করছে ফারিসকে। 3 বারের মাথায় কল রিসিভ করলো। ফারিস হ্যালো বলতেই কুদ্দুস উদ্বিগ্ন স্বরে বলল, তোর বোন ফাইজার কি বিয়ে শাদী দিয়ে ফেলেছিস? ফারিস ধমক দিল, কিছু বাবল তাবল বকছিস? ফাইসার বিয়ে হলে কি তোরা জানবি না? তাও ঠিক। আচ্ছা, ফাইজা কোথায়? কেন, ওর তো এখন কোচিংয়ে থাকার কথা। তুই হঠাৎ আমার বোন নিয়ে পড়লি কেন? না মানে আসলে আমি তোকে একটা কথা বলতে চাইছিলাম। কথাটা আমি বেশ কয়েকদিন আগেই তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলা হয়নি। অপর পাশ থেকে ফারিসের স্বর গমগমে শোনালো, এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি বলবি সোজাসুজি বল, আমার কাজ আছে। কুদ্দুস ঠোঁট দুটো ভিজিয়ে বলল, তুই কিভাবে নিবি জানি না, তাও বলছি। আই থিঙ্ক তোর বোন ফাইজা কারোর সাথে রিলেশনে আছে। ফারিসের চোল শক্ত হয়ে গেল। তোর এমন মনে হওয়ার কারণ? দেখ ফারিস, আমি বেশ কয়েকদিন ফাইজাকে একটা ছেলের সাথে ঘুরতে ফিরতে দেখেছি। সে এমনভাবে ছেলেটার হাত ধরে ঘুরছে যে যে কেউ দেখলে বলবে তারা রিলেশনে আছে। ইভেন এখনও ফাইজা আমার চোখের সামনেই বসে আছে, সেই ছেলেটার হাত থেকে খাবার খাচ্ছে। প্রায় 30 মিনিট ধরে আমি ফাইজার পিছনের টেবিলে বসে আছি। সে একবারের জন্যও আমাকে খেয়াল করেনি। ছেলেটার প্রতি এতটাই মগ্ন হয়ে আছে। ফারিসের কপালের রক দপদপ করে উঠল। আর যাই হোক, বন্ধুর মুখ থেকে ছোট বোনের সম্পর্কে এমন কথা শুনে নিজেকে ঠিক রাখার কথা না। কুদ্দুস তার খুব ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বন্ধু। সে কখনোই এমন ব্যবহারে মজা বা মিথ্যা বলবে না। বন্ধুর কাছ থেকে ছোট বোনের এমন নির্লজ্জ কাজ সম্পর্কে জানাটা বড় ভাই হিসেবে তার জন্য অবশ্যই লজ্জাজনক। যে ভাই নিজের বোনকেই সামলাতে পারে না, সে আর কি পারবে? রাগে রেডি করতে করতে কুদ্দুসকে প্রশ্ন করলো ফারিস, ফাইজা সত্যি এখন তোর সামনে বসে আছে? হ্যাঁ দোস্ত, ট্রাস্ট মি। আমাকে ছবি পাঠাতে পারবে? আলবাত পারবো। তুই বলার আগেই আমি 3-4টা ছবি ক্লিক করে রেখেছি, এক্ষুনি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। কুদ্দুস ফোন রেখে দ্রুত ফারিসকে ফটো সেন্ড করলো। ফোনের টুংটাং শব্দ হতেই ফারিস হোয়াটসঅ্যাপে ঢুকলো। একটা পিকে ক্লিক করতেই যা দেখলো তার পায়ের নিচের জমিন সরে গেল যেন। মাথার রক্ত গরম হয়ে গেল তড়াক করে। কম্পিত হাতে একের পর এক পিক দেখতে লাগলো সে। রাগে তিরতির করে কাঁপছে সমস্ত শরীর। ফারিসের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার বোন রিশাদের সাথে রিলেশনে আছে। রক্তিম চোখ নিয়ে ফাইজাকে ফোন করলো ফারিস। একবার ফোন করতেই কল রিসিভ করলো ফাইজা। আগে ইচ্ছাকৃত ফোন না তুলে যেই ভুল করেছিল সেই ভুলটা এখন আর করলো না। একবার কল আসাতেই সাহস করে রিসিভ করে ফেলল। আস্তে করে হ্যালো ভাইয়া। বলতেই ফারিসের শান্ত অথচ উত্তপ্ত কণ্ঠস্বর শুনতে পেল। তুই এখন কোথায়? বাক্যটি শুনে কেঁপে উঠল ফাইজা। ঢোক গিলে বলল, আমি তো এখন কোচিংয়ে ভাইয়া। কেন, কোনো দরকার? বোনের মিথ্যে শুনে দাঁতে দাঁত খিচে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করলো ফারিস। রাজবাড়ি স্বরেই বলল, বাসায় কখন আসবি? এই তো আর ঘন্টা খানিকের মতো লাগবে। তুই তো বলেছিলি তোর এক্সাম আছে। এক্সাম দিতে এত সময়? ফাইজা থম মেরে গেল। সে তো ভুলেই গিয়েছিল বাসা থেকে যে কোচিংয়ের এক্সামের কথা বলে বেরিয়েছিল। এখন কি হবে? কপালের বিন্দু বিন্দু ঘামটুকু মুছে পুনরায় ভাইকে মিথ্যা বলল ফাইজা। এক্সাম ছিল তো, এক্সামের পর স্যার এখন এক্সট্রা ক্লাস নিচ্ছে। ফাইজার একের পর এক মিথ্যা কথা শুনে ফারিসের প্রতিটা লোমকূপ জ্বলে উঠছে। সে দাঁত কিরমির করে বলল,
তোর এক্সট্রা ক্লাস শেষ হলে আর কোনো ক্লাস আছে? না ভাইয়া। তাহলে সোজা বাসায় আয়। ফাইজা আচ্ছা বলার আগেই ফারিস ফোন রেখে দিল। ফাইজা বড় করে হাফসরে রিশাদের দিকে তাকাতেই দেখলো রিশাদ রাগী ভাব নিয়ে তার দিকে তাকিয়ে আছে। এতগুলো মিথ্যে বলার কোনো প্রয়োজন ছিল না। একদিন না একদিন তোমার ভাই এটা জানতোই, তাই ভালো ছিল এখনই সত্যটা বলে দেওয়া। পাগল হয়েছে নাকি? ভাইয়াকে সব জানিয়ে দিতে বলছো তুমি? কিয়ামত বাঁধিয়ে দিবে। তো কি হয়েছে? এখন শুনলেও ঝামেলা করবে, পরে শুনলেও ঝামেলা করবে। ঝামেলা তো করবেই, তাই না? না, পরে শুনলে অতটাও ঝামেলা করবে না, এখন যতটা করবে। কারণ তুমি আগে রিশাদ নও। ভাইয়াকে দেখাতে হবে তোমার ভালো রূপটাকে। ভাইয়ার কাছে তোমাকে ভালো লাগাতে হবে। আর এইসব কিছুই এখন সম্ভব নয়, আস্তে আস্তে সম্ভব, বুঝেছো? কিন্তু আঙ্গুলের ইশারায় থামিয়ে দিল ফাইজা। কোনো কিন্তু না, আগে নিজের অবস্থান মজবুত করো। বাবা ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব দেওয়ার মতো সাহস তৈরি করো, তারপর সব। তোমার কি মনে হয় আমার সে সাহস নেই? সাহস আছে, কিন্তু পরিস্থিতি নেই। এমন পরিস্থিতি তৈরি করো যেন ভাইয়া তোমাকে মেনে নেয়। আমি আসি, জলদি বাসে ফিরতে হবে। আর হ্যাঁ, প্লিজ আমার সাথে এভাবে হঠাৎ করে কথা বলা কমিয়ে দিও না, আমার কষ্ট হয়, দম বন্ধ লাগে। রিশাদ হাসে। খুব বুঝদার হয়ে গেছো। আর বেশি দিন অপেক্ষা করাবো না তোমায়, খুব শীঘ্রই আপন করে নেব। ফাইজাও হেসে রিশাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। আকাশচুম্বীর রাগ নিয়ে বাড়িতে প্রবেশ করেছে ফারিস। এসে আগে উচ্চ কণ্ঠে ফাইজাকে ডাকতে লাগলো। ফাইজা, ফাইজা। ফারিসের গলা শুনে রুম থেকে দ্রুত বের হলো মুস্কান। স্বামীর এমন গরম মুখ দেখে আঁতকে উঠে বলল, কি হয়েছে? ফাইজা তো এখনো বাড়ি ফেরেনি। ফাইজা এখনো ফেরেনি শুনে ফারিসের রাগ আরো বেড়ে গেল। সে ড্রয়িং রুমের সোফায় ধপ করে বসে ফাইজার জন্য অপেক্ষা করতে লাগলো। মুস্কান ভয়ে ভয়ে ফারিসের কাছে এসে উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল, আপনি এমন রেগে আছেন কেন? ফাইজা কি করেছে? ফারিস উত্তর দিল না। হিংস্র চোখ নিয়ে সদর দরজার দিকে তাকিয়ে রইল। মুস্কান একটা গ্লাসে পানি এনে ফারিসকে খেতে দিল। ফারিস খেল না। মুখের সামনে থেকে মুস্কানের গ্লাসে ধরে রাখা হাতটা সরিয়ে ফেলল। অজানা আশঙ্কায় বুক কাঁপছে মুস্কানের। আজ এত রেগে কেন এসেছে বুঝতে পারছে না সে। হাস্যজ্জ্বল মুখ নিয়ে বাড়িতে প্রবেশ করলো ফাইজা। ডিঙ্গিয়ে সদর দরজা দিয়ে ঢুকতেই ফারিস হাত ভাঁজ করে ফাইজার মুখোমুখি দাঁড়ালো। ভাইকে এভাবে দাঁড়াতে দেখে ফাইজার হাসি খুশি মুখ নিমেষেই নিভে গেল। ভয়ে ভয়ে ভাইয়ের মুখের দিকে তাকাতেই ফারিসের ভয়ঙ্কর রাগান্বিত চেহারা দেখে তার অস্তিত্ব কেঁপে উঠল। ফাইজার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত রুক্ষ মেজাজে বলল ফারিস, বলেছিলে আসতে ঘন্টাখানেক মতো লাগবে, তাহলে তো দেরি হলো কেন? ভাইয়ের এমন রুক্ষ কণ্ঠস্বর শুনে ফাইজার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কপাল, গলা, শরীর বেয়ে ঝর্ণার মতো ঘাম ছুটতে লাগলো। আমতা আমতা করেই বলল, রাস্তায় অনেক জ্যাম ছিল ভাইয়া। কথা শেষ হওয়ার আগেই ফারিস শরীরের সমস্ত শক্তি দিয়ে ফাইজার গালে থাপ্পড় বসালো। এক থাপ্পড়ে ফাইজার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে যেন। সবকিছু অন্ধকার দেখছে মনে হচ্ছে। ঝাঁঝালো স্বরে চেঁচিয়ে উঠল ফারিস, মিথ্যে, মিথ্যে, একের পর এক মিথ্যে বলে যাচ্ছিস তুই আমায়। কলেজে এত সাহস কোত্থেকে এলো? ভয়ে আর কান্নায় ফাইজার অবস্থা করুন। গালে মনে হচ্ছে আগুনের লাফা পড়েছে। ব্যথায় ঝাঁঝা করছে। কথা বলার মতো শক্তি খুঁজে পাচ্ছে না। মুস্কান সফ্রুত হয়ে দ্রুত ফাইজাকে ধরতে গেলে ফারিস ওকেও ধমক দিল। খবরদার ছবি না ওকে, দৌড়ে যাও। ফাইজার কাছে গিয়েও মুস্কান দুপা পিছিয়ে গেল। রাহিলা বেগম সরগম শুনে ছুট্রে রুম থেকে বেরিয়ে আসলো। বাড়িতে দু একজন কাজের লোক ছিল। তারাও ভয়ে এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কান্না করে চোখ, গাল, মুখ সব লাল করে ফেলেছে ফাইজা। ফারিসের বকা ধমক শাসানোতে এখনও বুকের ভেতর কাঁপছে। সে ভাবতেও পারেনি তার ভাই এত তাড়াতাড়ি সব কিছু জমে যাবে। রিশাদকে ভুলে যাওয়ার কথা বলছে ফারিস। আর কোনোদিনও যেন তার সাথে যোগাযোগ না করে, কথা না বলে, দেখা না করে। যদি করে তাহলে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে বলেছে। রিশাদকে ভুলে থাকার কথা চিন্তাও করতে পারে না ফাইজা। ভাবলেই শ্বাসরোধ হয়ে আসে, বুক ফাটা, কষ্ট হয়। বাড়িতে রাহিলা বেগম ছিল বলে ফাইজাকে বেশি কিছু বলতে পারেনি ফারিস। মুস্কান ফারিসকে থামাতে সফল না হলেও রাহিলা বেগম হয়েছেন। ছোট চাচির কথায় ফারিস নিজের রাগটাকে দমিয়ে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। মুস্কান জানে ফারিসকে এত সহজে থামানো যাবে না। বাড়িতে এসে আবার শুরু করবে। তাই সে তার শ্বশুরকে ফোন দিয়ে যত দ্রুত সম্ভব বাড়িতে আসতে বলে।
তারা রাস্তায় আছে, আসতে একটু সময় লাগবে বলেছে। রাহিলার সাথে কথা বলে তাজমহল এত এমার্জেন্সি তলবের কথা জানতে চাইলে রাহিলা বেগম যতটুকু জানানো সম্ভব জানিয়ে দিয়েছেন। রুমের দরজা লক করে কাঁদছে ফাইজা। মুস্কান ডেকেছে, রাহিলা বেগম ডেকেছে, কারো কথা শোনেনি সে। ফাইজার মাথায় এখন শুধু রিশাদ ঘুরছে। সে রিশাদকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। ফারিস কোনোদিনও তাদের সম্পর্ক মেনে নেবে না, জহির তালুকদারও মানবেন না। কি করবে সে? নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। একবার ভাবছে রিশাদের সাথে পালিয়ে যাবে, আবার ভাবছে এই কাজ কখনো করা যাবে না, বাবা ভাইয়া কষ্ট পাবে। কি করবে সে? কপালের দিকের চুলগুলো টেনে খামচে ধরল ফাইজা। বাবা ভাই রিশাদ সবাইকে সে সমান ভালোবাসে, কারোর জন্য কাউকে কষ্ট দিতে পারবে না। গা থেকে ওড়না ছুঁড়ে চিৎকার করে কাঁদছে ফাইজা। চোখের গাঢ় কাজল চোখের পানির সাথে লেপ্টে চারপাশ ছড়িয়ে গেছে। ফাইজার চিৎকারে আশপাশ ভারী হয়ে গেছে। মুস্কান রুমের বাইরে থেকেও শুনতে পাচ্ছে সেই আর্তনাদ। সেও তো অসহায়, কিছুই করতে পারছে না। অস্থির হয়ে রিশাদকে ফোন করলো ফাইজা। ফাইজার কান্না ভেজা কণ্ঠ শুনে রিশাদ ঘাবড়ে গেল, উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে? ফাইজা কান্নার জন্য কথা বলতে পারছে না। হেসকি তুলতে তুলতে বাড়িতে আসার পর যা যা ঘটেছে সবটা খুলে বলল। ফাইজার ঠেকে ঠেকে কথাগুলো খুব কষ্টে বুঝলো রিশাদ। অফিস শেষে বাইক নিয়ে বাড়ি যাচ্ছিল সে। ফাইজার মুখ থেকে সব শুনে বাইক ঘুরিয়ে হন্তদন্ত হয়ে মামার বাড়ি ছুটল। বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে ফাইজাকে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছে রিশাদ। মুস্কান সামনে আসতেই তাকে দেখে জিজ্ঞেস করলো, এই সমস্যা কি তোর হাজবেন্ডের? শুধু শুধু আমাদের মধ্যে ভিলেন হতে কেন চাইছে? মুস্কান ঘাবড়ানোর স্বরে বলল, তুমি এইখানে কেন এসেছো রিশাদ ভাইয়া? প্লিজ চলে যাও, উনি তোমায় দেখলে আরো রেগে যাবেন। রিশাদ ক্ষেপে বলল, ডাক তোর ওনাকে। রাগ কি শুধু ওনার একারই আছে, আমাদের নেই? রিশাদের গলা শুনে রুমের দরজা খুলে ছুটে আসলো ফাইজা। কাঁদতে কাঁদতে রিশাদের সামনে দাঁড়াতেই রিশাদ তার গাল দুটো হাতের তালু দিয়ে আগলে ধরল। নরম স্বরে বলল, কি অবস্থা করেছো নিজের? এত কাঁদতে হয়? আমি আছি না, আমি সব ঠিক করে দেব। রিশাদের নরম স্বরে ফাইজার কান্নার বেগ যেন আরও বেড়ে গেল। কাঁদতে কাঁদতে রিশাদকে জড়িয়ে ধরতে যাবে তখনই ভাইকে দেখে আঁতকে উঠল। ফারিস অগ্নি দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে আছে। নিজের পেছনে হাত মুষ্টিবদ্ধ করে ফারিসকে দাঁড়িয়ে থাকতে দেখে মুস্কানও চমকে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মুস্কান মনে মনে খুব করে চাইছিল যেন ফারিস কিছুতেই এখন বাড়িতে না আসে, কিন্তু এই লোক কখন বাড়িতে এসেছে তারা কেউই টের পায়নি। উত্তেজিত হয়ে রিশাদের বাহু টেনে তাকে ফাইজার থেকে দূরে সরালো ফারিস। গর্জন ছুড়ে বলল, আমার বোন থেকে দূরে থাক। রিশাদ সোজা সাপটায় জবাব দিল। থাকবো না। ফারিসের রক্ত টকবক করে উঠল। আঙ্গুলগুলো মুঠ করে রিশাদকে ঘুষি মারতে গেলে ফাইজার রুখে দাঁড়ালো। অশ্রুসিক্ত কণ্ঠে হাত জোর করে বলল, প্লিজ ভাইয়া। ফারিস থেমে গেল। বোনের দিকে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, আমি ভাবতে পারছি না তুই ঋষাদের মতো একটা ছেলের সাথে। কথার মাঝে পথে থেমে গিয়ে বলল, বড্ড বড় হয়ে গেছিস। ফাইজা অপরাধীর মতো মাথা নুইয়ে ফেলল। ফারিস ক্ষুব্ধ কণ্ঠে বলল, তুই যদি একটা গার্মেন্টসের শ্রমিককেও পছন্দ করতে আমি মেনে নিতাম, কিন্তু ঋষাদকে কখনোই না। কেন আমাকে মেনে নিতে এত কিসের প্রবলেম তোর? সেটা তুই নিজেকে প্রশ্ন করে দেখ। আমি নিজেকে প্রশ্ন করে দেখেছি, কোনো উত্তর পাইনি। গার্মেন্টসের শ্রমিক নিয়ে প্রবলেম তো ঠিক আছে, আমি কালই একটা গার্মেন্টসের শ্রমিক হিসেবে জয়েন করব। তোর বোনের জন্য সব করতে পারি, তবু আমায় মেনে নে। ফাইজাকে সরিয়ে রিশাদের বুকের শার্ট চেপে ধরল ফারিস। ওর কোনো দোষ নেই মামুজান। মুস্কান আর ফাইজা ভয়ে জমে গেছে। এক ঝড়ের পর আরেক ঝড়, কিভাবে থামবে? তখন ওই দপদপ পা ফেলে দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করে জহির তালুকদার আর তাজমহল। জহির তালুকদার আগে ছেলের হাত থেকে রিশাদের শার্ট ছোটায়, উৎকণ্ঠা নিয়ে বলে, অন্যের ছেলের গায়ে হাত তুলে কোনো লাভ হবে না, মাথা ঠান্ডা করো। দোষ আমাদের, আমরা আমাদের মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারিনি, বিধায় ও আজ এমন করছে। ফাইজার নিষ্প্রাণ স্বরে ডাকল, একদম চুপ। মেয়ের দিকে কটমট চোখে তাকিয়ে তাকে ধমক দিলেন জহির তালুকদার। ফাইজা দুই হাতে মুখ চেপে কান্না আটকাচ্ছে। মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে, বুক ফেটে চিৎকার আসছে। রিশাদ মলিন কণ্ঠে বলল,
এবার রিশাদের দিকে কঠিন দৃষ্টি তাক করল জহির তালুকদার। অত্যন্ত ভদ্র আর স্বাভাবিক কণ্ঠে বলল, চলে যাও এখান থেকে। আমার মেয়ের আশেপাশে এই বাড়ির ত্রিসীমানায় যেন তোমায় আর না দেখি আমি। হঠাৎই রিশাদের বুক জ্বলে উঠল। সে ধপ করে জহির তালুকদারের এক হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে মিনতি ভরা কণ্ঠে বলল, কেন এমন করছেন মামু? বিশ্বাস করেন, আর কখনো কোনো খারাপ কাজ করব না আমি। আপনার মেয়েকে সারা জীবন আগলিয়ে রাখবো, কলিজায় ভরে রাখবো, আপনাদের মতোই ভালোবাসা দেব। আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন প্লিজ। জহির তালুকদার ফট করে নিজের হাত সরিয়ে নিল। রিশাদের দৃষ্টি ঘোলা হয়ে গেল। ফাইজা ঠোঁট কামড়ে নিজের কান্না আটকাচ্ছে। ফারিস ভরাট কণ্ঠে বলল, এসব ফিল্মি কথা বলে কোনো লাভ হবে না। তোর বাপ একটা পশু, তুই আর একটা পশু। আমি জেনে বলছি আমার বোনকে তোদের মতো কোনো পশুদের ভিড়ে পাঠাবো না। এবার রিশাদেরও রাগ উঠে গেল। খেপে গিয়ে বলল, আমাদের মতো পশুদের ভিড়ে তোর ফুপুমনির মতো ভালো মানুষও আছে, সেটা ভুলে যাস না। না, ভুলে যায়নি। আমার ফপিমনের সাথে তোরা কি কি করেছিস সেটাও ভুলে যায়নি। তাই ভালো ভালো বলছি, চলে যা। তোর গায়ে আঘাত করলে ফুপিমনি কষ্ট পাবে, যেটা আমি করতে চাইছি না। কর আঘাত, তোকে না করেছে কে? আঘাত করতে করতে শরীরের সব রক্ত ঝরিয়ে ফেল, তবুও তোর বোনকে আমায় বিয়ে দে। আমি আমার বোনকে কখনোই তোর কাছে দিব না। তাহলে আমাকে রেখে দে। এবার ফারিস সত্যি সত্যি রিশাদকে আঘাত করে বসল। দ্বিতীয়বার আঘাত করতে গেলে তাজমহল ছেলেকে সামলালো। জহির তালুকদার রাগান্বিত স্বরে বললেন, এই ছেলে, তোমাকে ভালোভাবে বলছি, বুঝতে চাইছো না কেন? কি চাইছো তুমি? আপনার মেয়েকে চাইছি মামু। জহির তালুকদার ফাইজার দিকে তাকায়। ফাইজা কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। জহির তালুকদার শান্ত স্বরেই বললেন, ঠিক আছে, আমার মেয়ে যদি আমাদের ভালোবাসাকে অবজ্ঞা করে, আমাদের ছোট করে, আমাদের কথা অমান্য করে তোমার সাথে চলে যেতে চায়, তাহলে তুমি এখনই নিয়ে যাও। তাজমহল মুখ খুললেন। কি বলছেন এসব? জহির তালুকদার হাতের ইশারে স্ত্রীকে থামিয়ে দিলেন। ফাইজার দিকে তাকিয়ে বললেন, কি, তুই যাবি ওর সাথে? ফাইজা ছলছল চোখে বাবার দিকে তাকালো। অসহায় কণ্ঠে বলল, আমি তোমাদের অনেক ভালোবাসি বাবা, তোমাদের কখনো অবজ্ঞা করতেই পারবো না। জহির তালুকদার পুনরায় রিশাদের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, শুনলে তো? রিশাদ তাচ্ছিল্য সুরে বলল, গলায় ছুরি চালিয়ে বলছেন তুই কিন্তু মরবি না? এটা আদৌ সম্ভব? আমি এত কিছু বুঝি না। আমার মেয়ে যদি আমাদের বিরুদ্ধে গিয়ে তোমার সাথে চলে যেতে চায়, তুমি নিয়ে যেতে পারো। রিশাদ তেতে উঠে বলল, এটা ঠিক হচ্ছে না। আপনি ভালো করেই জানেন ফাইজা এমনটা কখনোই করবে না। জহির তালুকদার হেসে বলেন, তো বুঝলে তো, আমি আমার মেয়েকে সামলাতে পারবো। তুমিও নিজেকে সামলে নিয়ে বাড়ি ফিরে যাও। এইটুকু বলে ফাইজার হাত ধরে টেনে নিয়ে ঘর থেকে চলে গেলেন জহির তালুকদার। ফারিসও চলে গেল। থাকলো শুধু মুস্কান, তাজমহল আর রিশাদ। রাহিলা বেগম দূর থেকে দাঁড়িয়ে সব কিছু দেখল, কিন্তু অতিথি হয়ে এসে ওদের ঘরের ব্যাপারে নিজেকে ঢুকালো না। রিশাদ হাসার ব্যস্ত চেষ্টা করে বলল, আমাকে পশু বলেছে। আরে পশুদেরও হৃদয় আছে, ওদের তো সেটাও নেই। চোখ বেয়ে এক ফোঁটা জল ফ্লোরে পড়ল রিশাদের। সেটা দেখে মুস্কানের খুব খারাপ লাগলো। তাজমহলও মায়া ভরা চোখে রিশাদের দিকে তাকালো। কিছু বলার জন্য উদ্যত হতেই রিশাদ তাদের অগ্রাহ্য করে চলে গেল। ঘরে এসে মুস্কান রাগ দেখিয়ে প্রতিটি কাজ করতে লাগলো। ফারিসের দিকে ভুলেও তাকাচ্ছে না। ফারিসও মুস্কানকে পরোয়া করলো না। টাওয়াল নিয়ে সরাসরি সুইমিং পুলে চলে গেল। মুস্কান সেই দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বকতে লাগলো, অসভ্য নির্দয় পাষাণ লোক, বড় ভাই গিরি দেখাচ্ছে। বোনকে এত ভালোবেসে থাকলে বোন কিসে সুখী হবে সেটা কেন দেখছে না? ওয়ালেট রাখতে এসে মুস্কানের বীরবারানিটা প্রতিটা কথাই শুনেছে ফারিস। দীর্ঘশ্বাস ফেলে ওয়ালেট হাতে নিয়েই আবারও চলে গেল। বোনকে ভালোবাসে বলেই মোখলেস শেখের মতো এমন একটা লোকের বাড়িতে নিজের বোনকে পাঠাতে চাইছে না সে। যে লোক টাকার জন্য নিজের মেয়ের ক্ষতি করতে চায়, সেই লোক তার বোনের কী না করতে পারবে। সেই লোকের ছেলেও বা কেমন হবে? যে যাই বলুক, ফারিসে কখনো এই সম্পর্ক মেনে নিবে না। মাঝরাতে পেটের ব্যথায় আর্তনাদ করে ঘুম থেকে উঠে বসলো মুস্কান। ফারিস পাশেই শুয়েছিল। তার চোখে ঘুম নেই। শুয়ে শুয়ে আজকের হয়ে যাওয়া ঘটনা নিয়ে চিন্তা করছিল। মুস্কানের আর্তনাদে সেও ধরফর করে উঠে বসল। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? পেটে পেন হচ্ছে? মুস্কান পাত্তা দিল না ফারিসের কথা।
নিজের পেটের দিকে তাকিয়ে বাচ্চাদের উদ্দেশ্য করে বকতে শুরু করলো। এই সমস্যা কি তোদের? আমার পেটটা কি ফুটবলের মাঠ পেয়েছিস তোরা? হ্যাঁ, যে দুটো মিলে একসাথে লাথি মারা শুরু করেছিস? ব্যথা লাগে না আমার? পাপার মতো মানুষকে কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না? তোরা বাচ্চা মানুষ, পেটে থাকবি, খাবি দাবি, ঘুমোবি, তোরা কেন এত নড়াচড়া করবি? শান্তিতে একটু ঘুমোতেও পারি না তোদের জ্বালায়। সবকটা মিলে আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দিচ্ছিস একদম। হ্যাঁ, ফারিস হতভম্ব হয়ে কেবল শুনে গেল মুস্কানের কথাগুলো। তার এখন কেমন রিয়াকশন দেওয়া উচিত সে বুঝতে পারছে না। আজ সন্ধ্যা থেকেই মুস্কান ঠিকমতো কথা বলছে না তার সাথে। যেটুকু বলছে হয় খোঁচা মেরে, নয়তো খিটখিটিয়ে। পেটের ব্যথায় ফুপিয়ে কাঁদছে মুস্কান। ফারিস আঁতুড়ে ভাবে মুস্কানকে টেনে বুকে জড়াতে চাইলে মুস্কান ঠেলা মেরে সরিয়ে দিল। ছবির না আমায়। ফারিস শুনল না, জোর করে মুস্কানকে টেনে তার মাথাটা নিজের বুকে আগলে রাখলো। মাথায় চুমু দিয়ে বলল, কাঁদে না, কাল দিন বাদেই বাচ্চারা তোমার কোলে থাকবে, তখন আর কষ্ট হবে না। মুস্কান জোর করে ফারিসের বুক থেকে ছোটার চেষ্টা করলো। জিদ দেখিয়ে বলল, ছাড়ো না আমায়। ফারিসও ছাড়ল না, আস্তে করে ফিসফিসিয়ে বলল, ভিক্ষু। হসপিটালের ক্যাবিনে বসে মাকে জড়িয়ে ধরে কাঁদছে মুস্কান, হাতে ক্যানোলা লাগানো। ভয়ে তার মুখটা এইটুকুন হয়ে আসছে তার। একটু পরেই তার সিজার করানো হবে। সেটা মনে করেই মুস্কানের ভয়ে সমস্ত শরীর ভয়ে শিরশির করছে। হাত পা অবশ হয়ে আছে, বুক ঢিপ ঢিপ করছে, গলা শুকিয়ে যাচ্ছে। কেবিনে বেশি মানুষ অ্যালাউ করার হয়নি বলে সকলেই কেবিনের বাইরে বসে আছে। নাতনির সিজার হবে বলে রাতুলকে নিয়ে সকাল সকালই ইরশাদ তালুকদার ঢাকায় চলে এসেছেন। তিনি কিছুক্ষণ মুস্কানের মাথায় হাত বুলিয়ে মোলায়েম স্বরে কথা বলে এখন কেবিনের বাইরের চেয়ারগুলোতে বসে আছেন। সব কাজকর্ম বাদ দিয়ে জহির তালুকদারও তার আব্বাজানের পাশে বসে আছেন। প্রথমবার দাদা হওয়ার আনন্দটা অন্যরকম। জামিল তালুকদার আর শিল্পী এইমাত্র হসপিটালে আসলেন। এসে আগে মুস্কানের সাথে দেখা করলেন। জিন্নাত তালুকদার আসেননি। কেন আসেননি সেটা জানতেও কারো আর বাকি নেই। ফারিসের ছোট মামা রাসেলও এসেছে আজ। তার বউ কেয়া 6 মাসের প্রেগনেন্ট, তাই অল্প কিছুক্ষণ থেকেই আবার চলে গেছেন। দৌড়াদৌড়ি করে হসপিটালের সব ফর্মালিটিস পূরণ করছে ফারিস। একদিকে টেনশন, অন্যদিকে তাকেই সব সামলাতে হচ্ছে। তাজমহল আর রাহিলা বেগম প্রয়োজনীয় যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়ে এসেছে। রাহিলা বেগম বারবার মেয়ের চোখের পানি মুছিয়ে দিচ্ছে। শিল্পী চাচি বোঝাচ্ছে, তাজমহলও সাহস দিচ্ছে, কিন্তু কারো কথা কানে তুলছে না মুস্কান। সে কেঁদে কেঁদে বলছে, চলো বাড়ি চলে যাব, আমি সিজার করাবো না, পেট কাটতে দিব না আমি। ওটিতে নিয়ে যাওয়ার আগে ফারিসের হাত চেপে ডুকরে কেঁদে দিল মুস্কান। ফারিসের চোখও লাল। কাল থেকে ফারিসের সাথে যতই কথা না বলুক, রাগ দেখা খিটমিট করে, এখন আর সেটা করতে পারল না মুস্কান। লোকটার ক্লান্ত উদ্বিগ্ন চেহারা দেখে সে নিজের আবেগ ধরে রাখতে পারল না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ভেজা কণ্ঠে বলল, আমার সত্যি খুব ভয় করছে। মা চাচি সকলের সামনেই মুস্কানের কপালে চুমু খেল ফারিস। ক্যানোলা লাগানো হাতটা মুথোটে নিয়ে বলল, ভয়ের কিছু নেই। ভাবো যে তুমি তোমার বেবিদের আনতে চাচ্ছ, আর কিছুক্ষণ পরে তাদের তুমি ছুতে পারবে, চুমু খেতে পারবে, করে নিতে পারবে। ওরা একসময় তোমাকে মাম্মা বলে লাগবে। নর্মাল ডেলিভারিতে তোমার লাইফ রিস্ক হবে মুস্কান, সাথে বেবিদেরও ক্ষতি হবে। তুমি কি চাও তোমার বেবিদের ক্ষতি হোক? মুস্কানের দু চোখ বেয়ে অবিশ্রান্ত পানি পড়ছে। সে দুদিকে মাথা নাড়িয়ে না বলল। ফারিস মুস্কি হেসে মুস্কানের চোখের পানি মুছে দিল। কমল স্বরে বলল, তাহলে আর কাঁদবে না। ভালো ভালো আমার বেবিদের নিয়ে আসো, কথা দিচ্ছে, আর কোনোদিন বাচ্চা কাচ্চার নামও নেব না। ফারিস শেষের কথাটাই হেসে দিল। মুস্কান সিক্ত কণ্ঠে বলল, দোয়া করবেন। ফারিস পুনরায় মুস্কানের কপালে ঠোঁট ছুয়ালো। ফারিসের চোখের কার্নিশ লাল। ঘন শ্বাস ফেলে বলল, অবশ্যই। মুস্কানকে ওটিতে ঢোকানোর সাথে সাথে ফারিসের দুশ্চিন্তা অস্থিরতা শুরু হলো। সমানে পায়চারি করতে করতে বারবার ওটির দরজার দিকে তাকাচ্ছে সে। মুস্কানের কিছু হবে না তো? এই টেনশন 1 মিনিটও তার মাথা থেকে যাচ্ছে না। মুস্কানকে সাহস জুগিয়ে সে নিজেই এখন ভয় পাচ্ছে। ঘামে ভিজে ফারিসের শার্ট একাকার। বারবার উদ্বেগ হয়ে কপালের ঘাম মুছছে। নাচির এমন অস্থিরতা দেখে ইরশাদ তালুকদার নিজেই ফারিসের দিকে এগিয়ে গেলেন। নাতির কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন,
স্থির হও, তোমার বইয়ের কিছু হবে না, বসো এখানে আমার পাশে। এরশাদ তালুকদার ফারিসকে টেনে জোর করে ওনার পাশে বসালেন। তাজমহলকে উদ্দেশ্য করে বললেন, দাদুকে একটু পানি খেতে দাও তো, পুরো আমার মতো হয়েছে, বউ ছাড়া একদমই চলে না। এরশাদ তালুকদারের কথায় সবাই হেসে দিল। পাক্কা ৪৫ মিনিট পর দুটো নার্স তোয়ালেতে মোড়ানো সাদা ফুটফুটে দুটো বাচ্চা নিয়ে বেরিয়ে এলেন। নার্সদের কোলে থেকেই বাচ্চা দুটো গলা ফাটিয়ে চিৎকার করছে। ফাইজা এক কোনায় চুপচাপ বসেছিল। বাচ্চাদের কান্না শুনে সবার আগে সেই দৌড়ে আসলো। খুশিতে বাকবাকুম হয়ে বলল, মা, আমি ফুপিমণি হয়ে গেছি। দু চোখে পানি চিকচিক করছে তাজমহলের। সেও দৌড়ে এসে সবার আগে একটা বাচ্চা কোলে নিল। সে যেই নার্সটি থেকে নিয়েছে সেই নার্সটি বলল, এটা বেবি বয়। অপর নার্সটির কোলের বাচ্চাটি দেখিয়ে বলল, ওটা বেবি গার্ল। খুশিতে আত্মহারা হয়ে নাতের মুখে চুমু খাচ্ছে তাজমহল। শিল্পী অন্য নার্সটি থেকে বাচ্চাটা কোলে নিয়ে রাহিলা বেগমের কাছে নিয়ে আসলো। একটা চেয়ারে বসে মেয়ের জন্য কাঁদছিল রাহিলা বেগম। নাতনির মুখ দেখে এবার জোরেই কেঁদে দিল। একে একে জহির তালুকদার, এরশাদ তালুকদার, জামিল তালুকদার, রাতুল, ফাইজা সবাই বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সবাই যখন বাচ্চাদের নিয়ে হাসছে, খেলছে, মজা করছে, তখন রাতুল চারিদিকে চোখ ঘুরিয়ে ফারিসকে খুঁজল। না পেয়ে জিজ্ঞেস করল, আচ্ছা ফারিস ভাইয়া কোথায়? রাতুলের কথায় বাকি সবাই চারপাশে চোখ ঘুরিয়ে ফারিসকে খুঁজতে লাগলো। বাচ্চাগুলোর কান্না ততক্ষণে থেমে গিয়েছে। তাজমহল বলল, তাই তো, এতক্ষণ তো এখানেই ছিল। আমি এখানে মা। মাথা থেকে টুপিটা নামাতে নামাতে কথাটি বলল ফারিস। সে এতক্ষণ হসপিটালের নামাজ ঘরে ছিল, নামাজ পড়তে গিয়েছিল। ছেলেকে দেখে উৎফুল্ল হয়ে বলল তাজমহল, দেখো ফারিস, তোমার ছেলে আমাদের দাদু ভাই, দিদি ভাই দুটোই হয়েছে, একদম তোমার মতো দেখতে। তখনই তাজমহলের কোলে থাকা বাচ্চাটি কেঁদে উঠল। একটা কাঁদতেই 1 মিনিটও দেরি করলো না, সাথে সাথে অপর বাচ্চাটিও কেঁদে উঠল। বাচ্চাদের কান্না শুনে কলিজা ঠান্ডা হয়ে গেল ফারিসের। ঘোলা চোখে তাকালো তাদের দিকে, প্রাণ ভরে দেখল তার বাচ্চা, তার দুটো কলিজারা। তাদের কান্না শুনেও তৃপ্তি লাগছে ফারিসের। নার্সদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো ফারিস, আমার ওয়াইফের কি অবস্থা? ও কেমন আছে? ফারিসের কথায় বাড়ির সবার টনক নড়ে। তাই তো, বাচ্চাদের পেয়ে তো তারা মুস্কানের কথা ভুলেই গিয়েছিল। একটা নার্স বলল, আপনার ওয়াইফের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল অল্প বয়সে বেবি নেওয়ার জন্য আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ওনার কিছু নিয়ে এসে পড়েছে। পায়ের পাতা থেকে মাথার তালু অবধি শিরশির করে উঠল ফারিসের। দৃষ্টি ছলছল। বিদ্যুৎ গতিতে বলল, এখন এখন কেমন আছো? ব্লাড দেওয়া হচ্ছে, খিঁচুনিও কমেছে, এখন আশঙ্কা মুক্ত আপনার ওয়াইফ। একটু পরেই কেবিনে দেওয়া হবে ওনাকে, চিন্তার কিছু নেই। বুক থেকে বড় মাপের একটা পাথর নেমে গেল ফারিসের। সকলেই শান্তির নিঃশ্বাস ফেলছে এখন। মুস্কানকে ক্যাবিনে দেওয়ার পর একে একে সবাই তার সাথে দেখা করল। ব্যথায় চোখ মুখ খিচে শুয়ে আছে মুস্কান। তার শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিয়েছে। গলা শুকিয়ে চৈত্রর খরায় পরিণত হয়েছে। বারবার পানি পানি করছে, কিন্তু তাকে কোনো নার্সই পানি দিচ্ছে না। কাঁদতে কাঁদতে মুস্কান তার আম্মাকে রিকোয়েস্ট করলো, আম্মা আমাকে একটু পানি দিতে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। এক ফোঁটা, শুধু এক ফোঁটা পানি জিভার আগে ছোঁয়াবো, আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রাহিলা বেগম কিছু বলার আগেই একজন নার্সের কড়া সুর শোনা গেল, একদম না, মায়া করে কেউ পানি দিবেন না ওনাকে, এখন পানি দেওয়া নিষেধ। মুস্কানের চোখের কার্নিশ বেয়ে অঝোর ধারায় অশ্রু পড়ছে। মা হওয়া এত কষ্টের কেন? সারাটা দিন না খেয়ে ছটফট করে নীরবে কান্না করে কাটালো মুস্কান। মাঝরাতে ফারিস মুস্কানের সাথে একটু আলাদা কথা বলার সুযোগ পেল। মুস্কান তখন চোখ বুজে শুয়েছিল। ফারিস মুস্কানের ওপর ঝুঁকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। চোখ খুলে ফারিসকে নিজের ওপর ঝুঁকে থাকতে দেখে ক্ষীণ হাসল মুস্কান। মৃদু স্বরে বলল, এমন উদ্ভ্রান্তের মতো লাগছে কেন আপনাকে? ফারিস কিছু না বলে মুস্কানের একটা হাত তার হাতের মুঠোয় আঁকড়ে ধরল। এক নাগারে হাতের উল্টো পিঠে কয়েকটি চুমু খেয়ে অসহায় কণ্ঠে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? মুস্কান আবারও হালকা হাসল। কই না তো, আমার তো সুখ সুখ লাগছে বেবিদের দেখে। আপনি ওদের কোলে নিয়েছেন? ফারিস দুদিকে মাথা নাড়ল। ভয় লাগে, ওরা যে ছোট
যদি পড়ে যায়? ফারিসের কথায় একটু জোরে হাসতে গিয়ে পেটে টান অনুভব করলো মুস্কান। ব্যথায় চোখ খিচে বন্ধ করে আবার খুলল। ফারিস ব্যথিত নয়নে তাকালো মুস্কানের দিকে, লঘু স্বরে বলল, তোমার সব ব্যথা আমার হোক, জলদি সুস্থ হয়েছে বাবাদের আম্মা। পরদিন সকালে ফারিসের সকল বন্ধু বান্ধবীরা বেবিদের দেখতে আসলো। হাতে নিয়ে আসলো নানান ধরনের ফলমূল, গিফট। বেবিদের জন্য এত এত গিফট নিয়ে এসেছে যে পুরো বেড ভরে গিয়েছে। বেবিদের নিয়ে ফারিসের বন্ধু বান্ধবীদের মাতামাতি আনন্দ দেখে মুস্কানেরও খুব ভালো লাগলো। সব থেকে বেশি অবাক হলো মুস্কান, তাদের সাথে হিয়াকেও আসতে দেখে। মেয়ে বেবিটাকে কোলে নিয়ে হিয়া বারবার ফারিসের দিকে তাকাচ্ছে। দৃশ্যটুকু চোখ এড়ালো না মুস্কানের। মেয়েটি যত ভদ্র হয়ে থাকুক না কেন, তাকে এখানে দেখে মুস্কানের ভালো লাগছে না, কেমন যেন গা জ্বলছে। হিয়া যেন সবই বুঝল। তাই তো যখন সবাই আড্ডা দিতে কথা বলায় ব্যস্ত, তখন সে মুস্কানের পাশে বসে ফিসফিসিয়ে বলল, হে লাকি গার্ল মুস্কান, আমাকে এখানে দেখে তোমার খুব রাগ হচ্ছে তাই না? মুস্কান চুপ হয়ে রইল। হিয়া অস্পষ্ট হেসে বলল, আমি বুঝতে পারছি তোমার রাগ হচ্ছে, আমারও হয়েছে। ভীষণ জ্বলছে বুকের ভেতরটা আমার। এই দেখো কত কষ্ট করে ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখেছি। কেউ আমাকে এখানে আনতে চায়নি জানো, আমি খুব জোর করে এসেছি। তুমি যে জন্য আমার প্রতি রেগে আছো সেটা কিন্তু অনর্থ। এখানে আসার পর ফারিস কিন্তু একবারের জন্য আমার দিকে তাকায়নি, বরং আর চোখে বারবার তোমার দিকে তাকাচ্ছে। তুমি এত লাকি কেন মুস্কান? হিয়ার দু চোখে পানি। মুস্কান অবাক হয়ে তাকাতেই পানিটুকু মুছে নিয়ে ভাঙ্গা কণ্ঠে বলল, এত সহজে ফারিসকে কি করে পেয়ে গেলে মুস্কান? তাকে পেয়েছো, তার দুটো সন্তানের মা হয়েছ, তার ভালোবাসা পাচ্ছ, যত্ন পাচ্ছ, আদর পাচ্ছ, স্পর্শ পাচ্ছ। হাউ লাকি ইউ আর। আমার তোমাকে খুব হিংসে হয়, খুব। ফারিস যদি তোমার মুগ্ধতায় না আটকাতো, আমি যে কোনো মূল্য ওকে আমার করে ছাড়তাম। কিন্তু আফসোস, সে তোমাতে আসক্ত। অনেক চেষ্টা করেছি জানো ওকে আমার করতে, আমার দিকে ফেরাতে, কিন্তু পারিনি। সে তুমি ছাড়া আর কিচ্ছু বোঝে না। কে জানে কি পেয়েছে তোমার মাঝে। মুস্কান বিরক্তি স্বরে বলল, আপনি এগুলো আমায় কেন বলছেন আপু? হিয়া হাসলো, চোখের কোনায় জমে থাকা পানিটুকু মুছে বলল, বলছি কারণ না চাইতো যে মহান মূল্যবান জিনিসটা পেয়েছো তুমি, সেটা যত্নে রেখো। আমি পরশুদিন অস্ট্রেলিয়া চলে যাচ্ছি। আর কখনো এই দেশে ফেরা হবে কি না জানি না, কিন্তু ফিরে যাওয়ার আগে তোমাকে, ফারিসকে আর তোমাদের মিষ্টি বেবিদের দেখে গেলাম। আমার জন্য দোয়া করো। মুস্কান অবাক হয়ে বলল, আপনি চলে যাচ্ছেন আপু? হ্যাঁ, তোমরা ভালো থেকো। কয়া জোর গলায় হিয়াকে ডাকল। কি রিয়া, যাবি না নাকি? আমরা তো চলে যাচ্ছি সবাই। হিয়া উঠে দাঁড়ালো, মুস্কানের হাতে একটা গিফটের বক্স দিয়ে বলল, আমি চলে যাচ্ছি, এটা তোমার বেবিদের দিও প্লিজ। বন্ধু বান্ধবীরা সকলেই মুস্কান আর ফারিসের থেকে বিদায় নিয়ে বেবিদের দেখে চলে গেল। প্রায় 4 দিন পর মুস্কানকে বাসায় নিয়ে আসা হলো। বাচ্চাদের নিয়ে বাড়িতে আসা মাত্রই হই হুল্লোড় পড়ে গেল। জহির তালুকদার, তাজমহল, ফাইজা সবাই সব কিছু ফেলে বাচ্চাদের নিয়েই পড়ে থাকে সারাদিন। মুস্কানের যত্ন যেন আগের তুলনায় আরও 3 গুণ বাড়িয়ে দিয়েছে ফারিস। নিজের হাতে তাকে খেতেও হয় না এখন। মাঝে মধ্যে মুস্কানের মনে হয় হিয়া মেয়েটা এক বিন্দু ভুল বলেনি তাকে। সত্যি আমি ভাগ্যবতী, ফারিসের মতো এমন একজনকে স্বামী হিসেবে পেয়েছি। আমার জীবন তো পরিপূর্ণ। বাচ্চাদের সবকিছু এখন তাজমহল আর রাহিলা বেগম সামলায়। মুস্কান শুধু খাওয়ার সময় আর রাতে ঘুমানোর সময় বাচ্চাদের কাছে রাখে। রাহিলা বেগম প্রায় 1 মাসের মতো মেয়ের শ্বশুর বাড়িতে নাতি নাতনিদের সামলানোর জন্য থেকেছিল। যেদিন চলে গেল এর ঠিক পরের দিনই আবার নাতি নাতনিদের টানে ফিরে আসলো। মুস্কানকে কিছুদিনের জন্য গ্রামে নিয়ে যেতে চাইলে এবার জহির তালুকদার আর তাজমহল বাদ সাধলেন। তারা তাদের নাতি নাতনিদের ছাড়া থাকতে পারবেন না। অজ্ঞতা রাহিলা বেগম আরও 2-3 দিন থেকে নাতি নাতনিকে চুমু, আদর, ভালোবাসা
চোখের পানিতে মুড়িয়ে রেখে চলে গেলেন। মা চলে যাওয়ার পর বেশ কয়েকদিন মুস্কানের খুব কষ্ট হলো। বাচ্চাগুলো যেন তাদের নানুকে মিস করতে লাগলো। 40 দিনের দিন 3টা খাসি এনে বড় আয়োজন করে বাচ্চাদের আকিকা দেওয়া হয়। জিন্নাত তালুকদারও এসেছিল সেই দিন, কিন্তু কারোর সাথে দু একটার বেশি কথা বলেনি। কেবল বাচ্চা দুটোকে কোলে নিয়ে আদর দিয়ে চলে গেছেন। ফারিস তার ফুপুমনির সাথে কথা বলতে অনেক চেষ্টা করেছিল, কিন্তু জিন্নাত বলেনি। এমনকি নিজের বড় ভাইজানকেও ইগনোর করে চলে যায়। 6 মাস পর ফাইজা এখন সব সময় চুপচাপ থাকে। দিনের বেশিরভাগ সময় হয় লেখাপড়া, কোচিং, কলেজ আর নয়তো ভাতিজিদের নিয়ে ব্যস্ত থাকে। সেদিনের পর রিশাদের সাথে আর কোনো যোগাযোগ করেনি ফাইজা, আর না রিশাদ করেছে। রিশাদের কি অবস্থা এটাও জানে না ফাইজা। ফোন থেকে সব স্মৃতি মুছে ফেলেছে সে। আজ তার কলেজের এক্সাম, সাথে মুস্কানেরও। বেবিদের সামলানোর জন্য রেগুলার ক্লাস করতে না পারলেও এক্সাম দেয় মুস্কান। সকাল সকালই বাচ্চাদের খাইয়ে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে সে তৈরি হয়ে নিয়েছে কলেজে যাওয়ার জন্য। ছেলেটা চুপচাপ থাকলেও মেয়েটা ইদানিং খুব বিরক্ত করে তাকে। 1 মিনিটও শান্তিতে থাকতে দেয় না তাকে। যতটুকু শান্তি পায় কেবল একটু ঘুমালেই, আর নয়তো তাদের পাপা বাড়িতে থাকলে। তাজমহল, ফাইজা আর জহির তালুকদারের কোলে ছোট্ট ছেলে অরুণ বেশি থাকে। মেয়েটা কেবল মায়ের কোলে আর ফারিসের কোলে চুপচাপ থাকে। অন্য কারো কোলে কয়েক মিনিট থেকেই ঠোঁট উল্টিয়ে কাঁদতে শুরু করে। এই মেয়ের জ্বালায় কিছুই করতে পারে না মুস্কান। এই তো কাল রাতের কথা। এক্সাম বলে ছেলেকে শাশুড়ির কাছে দিয়ে মেয়েকে হাঁটুতে শুয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিল মুস্কান। একদিকে পা তোলা ছিল, অন্যদিকে বই নিয়ে পড়ছিল। প্রায় ঘন্টাখানেকের মতো এই মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিল সে, কিন্তু দুষ্টু মেয়ে না ঘুমিয়ে তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে খিলখিলিয়ে হেসে উঠছে। ঘুম পাড়াতে ব্যর্থ হওয়ায় রাগী ভাব নিয়ে চোখ বড় বড় করে মেয়েকে ধমক দিল মুস্কান। বদমাস মেয়ে, ঘুমাচ্ছিস না কেন? একটা দিয়ে নাক ফাটিয়ে দিব একদম, জলদি ঘুমা। মায়ের ধমক যেন আরো মজা পেল বাচ্চাটা। আগে থেকে আরো বেশি খিলখিলিয়ে হাসতে লাগলো। মুস্কান কাঁদো কাঁদো মুখ করে হাতের বইটা দিয়ে নিজের কপালে নিজে বাড়ি মারল। সেটা দেখে হাসতে হাসতে এবার মায়ের পা থেকেই পড়ে গেল বাচ্চাটা। বিছানায় গড়াগড়ি খেয়ে হাসছে সে। মেয়ের এমন স্নিগ্ধ সুন্দর হাসি দেখে এবার নিজে হেসে দিল মুস্কান। মেয়েকে কোলে নিয়ে জাপটে ধরে কয়েকটা চুমু খেয়ে পেটে, গলায়, মুখে, নাক দিয়ে সুরসুরি দিতে লাগলো সে। মা মেয়ে যখন হাসতে ব্যস্ত তখনই রুমে ঢুকলো ফারিস। হাত ঘড়ি খুলতে খুলতে আহ্লাদি স্বরে মেয়েকে ডাকলো। কোথায় আমার আয়রা আম্মু? মামার সাথে খেলা করছে বলছে। পাপার গলা শুনে মায়ের কোলে থেকেই হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো আয়রা। ফারিস উজ্জ্বল হেসে বলল, এখন না আম্মু, পাপা আগে ফ্রেশ হয়ে আসে তারপর। পাপাকে কোলে না নিয়ে ওয়াশরুমের দিকে চলে যেতে দেখে মায়ের কোল থেকেই ফুপিয়ে কেঁদে উঠল আয়রা। মেয়ের কান্না শুনে ফ্রেশ না হয়ে ফিরে আসলো ফারিস। কোনো মতে গায়ের শার্টটা চেঞ্জ করে মেয়েকে কোলে নিল। মুস্কান হাফ ছেড়ে বাঁচল। বাঁচালেন আমায়, বলেছিলাম দ্রুত আসতে, আসলেন না। আপনার এই মেয়ে আমায় পাগল বানিয়ে ফেলছে। কালকে এক্সাম, এখনো পর্যন্ত একটা অক্ষরও পড়েনি। 1.5 ঘন্টা ধরে এটাকে ট্রাই করে ঘুমাচ্ছি, ঘুম পাড়ানোর চেষ্টা করছি। 2 মিনিটের জন্যও চোখ বুজে নি সে। আপনার মেয়ে এখন আপনিই সামলান। মুস্কানের নালিশ শুনে ঠোঁট এলিয়ে হাসল ফারিস। প্রতিদিন বাড়িতে আসলে এমনটা শুনতে হয় তাকে। মেয়ের দিকে তাকিয়ে আদুরে স্বরে বলল, তাই নাকি পাপা? মাম্মাকে এত বিরক্ত করছো তুমি? আয়রা কথা না বলে চুপচাপ বাবার বুকে ঘেঁষে রইল। তার থেকে ভদ্র বাচ্চা এখন আর কেউ নেই। তাজমহলের দায়িত্বে বাচ্চা দুটোকে রেখে ফাইজার সাথে এক্সাম দিতে বেরিয়ে পড়ল মুস্কান। ইচ্ছে করেই ছেলে মেয়েকে এমন টাইমে ঘুম পাড়ানোর অভ্যাস করেছে সে, যেন এক্সাম দিতে যেতে পারে। তাজমহলও নাতি নাতনিদের ভালোই খেয়াল রাখে সব সময়। গাড়িতে যাওয়ার পথে ফাইজাকে চুপচাপ পাশে বসে থাকতে দেখে প্রশ্ন করল মুস্কান, মন মরা হয়ে আর কতদিন থাকবে ফাইজা? এবার তো একটু মন খুলে চলার চেষ্টা করো। ওই দিনের পর রিশাদ ভাইয়াকে এত কল করলাম, ফোনই তুললো না। ফুপিমণির সাথেও কথা বলারও কত চেষ্টা করেছি, উনিও কেমন যেন দূরে সরে গিয়েছেন। সবকিছু কেমন যেন হয়ে গেছে ফাইজা। এই 6 মাসে নানাভাবে তোমার ভাইয়াকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি। কথা শেষ না করেই আক্ষেপের শ্বাস ছাড়ল মুস্কান। ফাইজা ফিসল ছড়ে বলল, কেন এখনো সেই চেষ্টা করে যাচ্ছ ভাবি? লাভ কি হবে এতে? রিশাদ তো নিজেই দূরে সরে গিয়েছে। এখন আর বাবা ভাইয়ার রাজি হওয়া না হওয়ায় কিছুই হবে না।
আমি প্রায় সময় আমাকে নিয়ে তোমার আর ভাইয়ের মাঝে কথা কাটাকাটি শুনি। আমার জন্য নিজের সংসারে অশান্তি করো না ভাবি। যেটা শেষ হয়ে গেছে সেটা শেষই। আমি আর এসব নিয়ে ভাবি না। তুমিও ভাইয়াকে বোঝানো ছেড়ে দাও। ভালো লাগে না এসব আর। মেয়েকে কোলে নিয়ে মুস্কানের কলেজের সামনে দাঁড়িয়ে আছে ফারিস। ঘুম থেকে উঠে ছোট্ট আয়রা তার মাম্মাকে না দেখতে না পেয়ে কান্না শুরু করে দিয়েছে। এমনভাবে কান্না করছে যে দাদি তাজমহল হিমশিম খেয়ে ছেলেকে ফোন দিয়ে বাসায় এনেছে। ফারিস বাসায় আসার পরেও কিছুক্ষণ বাবার কোলে চুপচাপ থেকে আবার মায়ের জন্য কান্না শুরু করেছে আয়রা। অরুণ শান্ত থাকলেও বোনের কান্না দেখে এখন সেও কান্না জুড়ে দিয়েছে। 2 বাচ্চার কান্নার মাথা ধরে গিয়েছে ফারিসের। এই সময়টায় সবসময় ঘুমায় তারা, কিন্তু আজ আয়রা দ্রুত উঠে গিয়েছে। ঘুম থেকে উঠলে মুস্কান ছাড়া কেউই সামলাতে পারে না বাচ্চাদের। অরুণকে কোনোমতে সামলানো গেলেও আয়রাকে একেবারেই সামলানো যায় না। মেয়েটা এত বিরক্ত করে সবাইকে। অরুণকে কোলে নিয়ে তার দাদুভাই হাঁটতে বের হয়ে গেছে। দাদুর সাথে বাইরে বের হওয়ার পর কান্না থেমে গেছে অরুণের, কিন্তু তাজমহল আর ফারিস মিলেও আয়রার কান্না বন্ধ করতে পারছে না। পাপার কোলে থেকেও কিছুক্ষণ পর পর ফুফিয়ে উঠছে ছোট্ট মেয়েটা। বারবার ঠোঁট উল্টিয়ে মাম্মা বলার চেষ্টা করছে। আয়রার পিচ্ছি কিউট মুখটা চোখের পানির উত্তাপে ভিজে ফুলে গেছে। ডাগর আখিজোড়া থেকে জলরাশি উপচে পড়ছে। মায়ের মতোই নাকের ডগাটা কেমন স্ট্রবেরির মতো লাল হয়ে আছে। মেয়ের ঠোঁট ভেঙে কান্না আর সহ্য করতে না পেরে মুস্কানের কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিল ফারিস। আয়রাকে কোলে নিয়ে ড্রাইভ করতে পারবে না বলে রিকশায় উঠে বসলো। মেয়েকে কোলে নিয়ে রিকশায় বসার পর কান্না থামিয়ে দিল আয়রা। চুপচাপ বাবার বুকে মাথা রেখে জার্নি উপভোগ করতে লাগলো। এক্সাম দিয়ে বের হয়ে বাবা মেয়েকে একসাথে দেখে হতবাক হয়ে গেল মুস্কান। আয়রার পরনে নীল রাঙ্গা বেবি ফ্রক, ফর্সা শরীরে দারুণ মানিয়েছে হাতে কাটা ফ্রকটা। ওদের সামনে দিয়ে যে যাচ্ছে সে একবারের জন্য হলেও তাদের বাবা মেয়ের দিকে তাকাচ্ছে। ফারিসের বুকে আয়রাকে মিশে থাকতে দেখে এতটাই সুন্দর লাগছে যে মুস্কানের বুকে ব্যথা করছে। বাচ্চাদের চিন্তায় আগেই খাতা জমা দিয়ে বেরিয়ে পড়ছে মুস্কান। ফাইজা এখনও এক্সাম হলে পরীক্ষা দিচ্ছে। বাইরে আসতেই এমন একটা সারপ্রাইজ পাবে বুঝতে পারেনি মুস্কান। সাদা শার্ট পরিহিত সুদর্শন স্বামীকে নিজের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখে তার ক্লান্ত শরীর নিমিষেই সতেজ হয়ে গেল। স্নিগ্ধ হেসে ফারিসের দিকে এগিয়ে যেতেই আয়রা লাফিয়ে তার মাম্মার কোলে চলে আসলো। ফারিস মুস্কানের হাতের ফাইলটা নিজের হাতে নিয়ে টিস্যু দিয়ে মুস্কানের কপালের ঘাম মুছে দিতে দিতে বলল, ফাইজা কোথায়? ক্লাসে আছে, এখনই এসে পড়বে। আপনি কখন এলেন? এই তো 5-10 মিনিট হবে। আয়রাকে নিয়ে এলেন যে, ও কি কাজ ছিল? মুস্কানকে বিচলিত দেখালো। মেয়েকে আরেকটু গভীরভাবে বুকে জড়িয়ে নিয়ে বলল, কখন উঠেছে ও? ওরও কি কাজ ছিল? ওই একটু। কি বলেন? জলদি চলুন, বাসায় যেতে হবে। আমার ছেলে নিশ্চয়ই খুঁজছে আমায়। মুস্কানের উদ্বেগ দেখে হেসে দিল ফারিস। মুস্কান ফ্রুকুসকে বলল, আপনি হাসছেন কেন? আয়রা তখন তার মায়ের গলায় থাকা আইডি কার্ডটা মুখে দেওয়ার আপ্রাণ চেষ্টায় আছে। ফারিস মেয়ের হাত থেকে সেটা ছুটিয়ে দিতে দিতে বলল, হাসছি কারণ যে মেয়েটাকে ছোট বলে বিয়ে করতে চাইছিলাম না, সে মেয়ে এখন আমার 2 বাচ্চা সামলাচ্ছে। কি অদ্ভুত, তাই না? দাদু একদিন বলেছিলেন আমি নাকি একদিন ঠিকই বুঝবো যে উনি কি দিয়েছেন আমায়। একদিন কেন, আমি এখন প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত উপলব্ধি করি যে উনি কি দিয়েছে আমায়। তুমি না থাকলে আমার জীবনটা এত কালারফুল হতো না, কখনোই না। পৃথক আমি উপরওয়ালার প্রতি, আমার দাদুর প্রতি, বাবার প্রতি। বিকজ অফ দ্যাম আই ফাউন্ড ইউ। আপনার নিশ্চয়ই খুব গরম লাগছে, তাই না? এজন্যই এমন আবল তাবল বলছেন। বাসায় চলেন, আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে লেবুর শরবত বানিয়ে দিব। ওটা খেলেই ঠিক হয়ে যাবে। ফারিস শব্দ করে হাসল। মুস্কানের গাল টেনে দিয়ে বলল, Why are you so cute yaar? কলেজে আছো বলে চুমু থেকে বেঁচে গেলে। মুস্কানের গাল গরম হয়ে গেল। সে না শোনার ভান ধরে আয়রাকে নিয়ে ভেতরে যেতে যেতে বলল, চলো আম্মু, আমরা তোমার ফুপিমণিকে নিয়ে আসি। বাড়িতে ঢুকতেই রিশাদকে ড্রয়িং রুমের সোফায় হ্যান্ডসাম পরিপাটি লুকে বসে থাকতে দেখে অবাক হয়ে গেল ওরা 3 জন। শুধু বসেই নেই, বর্তমানে সে ছোট্ট অরুণকে কোলে নিয়ে খেলা করছে। মামার কোলে উঠে অরুণও হেসে কোটি কোটি। বারবার রিশাদের হাত ঘড়িটা টেনে মুখে দিতে চাইছে, আর রিশাদ সেটা মুখের সামনে থেকে সরিয়ে নিয়ে
খিলখিলিয়ে হেসে উঠছে। এতদিন পর রিশাদকে এমন হাস্যোজ্জ্বল রূপে চোখের সামনে দেখে বুকের পাঁজর কেঁপে উঠল ফাইজার। সে শুকিয়ে শুকনো বাসে পরিণত হচ্ছে, আর এই লোক দিন দিন কি গোলো করেছে। আজ রিশাদ একা আসেনি, জিন্নাত আর এরশাদ তালুকদারকেও সাথে নিয়ে এসেছে। এরশাদ তালুকদার সোফার একপাশে বসে ছেলের সাথে কথা বলছেন। জিন্নাতও তাজমহলের সাথে আড্ডা জমিয়েছে। এতগুলো মাস বাদে ফুফিমণিকে এমন হাসি খুশি হয়ে বড় চাচির সাথে কথা বলতে দেখে মনটা ভরে উঠল মুস্কানের। সে দ্রুত গিয়ে তার ফুফিমণিকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ফুপিমণি? জিন্নাত তালুকদার হাসলেন। মুস্কানের কোল থেকে আয়রাকে বুকে নিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছিস? ভালো ছিলাম, তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছি। ফাইজার রিশাদের দিকে আর চোখে দু একবার তাকিয়ে সেও জিন্নাতের সাথে হাসি মুখে কথা বলল। ফারিস এখানে বেশিক্ষণ থাকতে চাইল না। ওই দিন যেহেতু তার ফুফিমণি তাকে ইগনোর করে চলে গেছে, তাই ভেবে নিয়েছে আজও হয়তো তার সাথে কথা বলবে না। কেবল দাদুকে সালাম দিয়ে চলে যেতে নিল ফারিস। তখনই ইরশাদ তালুকদার পিছু ডাকলেন, দাঁড়াও। ফারিস দাঁড়িয়ে গেল। ইরশাদ তালুকদার সোফা থেকে উঠে এসে নাতির মুখোমুখি দাঁড়ালেন। তোমার সাথে জরুরি কিছু কথা ছিল, সময় হবে কি? ফারিস উষ্ণ শ্বাস ফেলল। বলেন, কি বলবেন? সময় হবে না কেন? না, আজকাল তোমার যা দাম, ভাবলাম আমার কথাগুলো শুনে যদি আরও দাম বাড়িয়ে দাও। ফারিস শটান হয়ে হাত ভাঁজ করে দাঁড়ালো, তীক্ষ্ণ কণ্ঠে বলল, এখন বুঝতে পারছি মুস্কানের খোঁচা মেরে কথা বলে স্বভাব আসলে থেকে ঘোরা তো এখানে। মুস্কান আশেপাশে চোখ ঘুরিয়ে দৃষ্টি লুকাতে চাইল, মিনমিনিয়ে বলল, 1 নম্বরের খাচ্চর বেটা, অসভ্য। এরশাদ তালুকদার শুকনো কাশলেন, গম্ভীর স্বর প্রয়োগ করে বললেন, আসল কথায় আসি। হ্যাঁ বলুন, শুনছি। অবশ্য কিছুটা ধারণা করতে পারছেন। শেষের কথাটা রিশাদের দিকে তাকিয়ে বলল ফারিস। অরুণ মুস্কানকে দেখে বারবার হাত বাড়িয়ে দিচ্ছে তার কোলে যাওয়ার জন্য। তা দেখে মুস্কান রিশাদের কাছে এসে অরুণকে কোলে নিল। পরিবেশ এখন গমগমে। এরশাদ তালুকদার কথা তুললেন, আমি জানি তুমি ধারণা করতে পারছো, তবুও পরিষ্কার করে বলছি, আমি এখানে তোমাদের দাদু বা তোমার বাবার আব্বাজান হয়ে আসিনি। এসেছি রিশাদের নানাজান হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে। আমার ছেলের সাথে আমি কথা বলেছি, সে ফাইজা আর রিশাদের সম্পর্কটা মেনে নিয়েছে। ভেবো না এমনি এমনি মেনে নিয়েছে। তোমার বাপ আর আমার ছেলে তো বহুত খাটুনি খাটতে হয়েছে। তোমার মা আর ফুপুমণি তো কেঁদে কেঁদে পায়ে পর্যন্ত পড়তে যাচ্ছিল তোমার বাবার। ফারিস বিহ্বল চোখে তাকায় তার মা আর ফুপিমণির দিকে। এরশাদ তালুকদার পুনরায় নাতির মুখ ঘুরিয়ে নিজের দিকে ফেরালেন। ওদের দিকে এরকম অবাক হয়ে তাকানোর কিছুই নেই। দুনিয়ার সব মাই সন্তানকে সুখী দেখতে চায়। তোমার মায়ের চোখে তোমার বোনের কষ্টটা ধরা পড়েছে, যেটা তোমার চোখে পড়েনি। তাই তো বোনকে এভাবে ভেঙে যেতে দেখেও তার সুখের জন্য এইটুকু করতে পারছো না। এই কয়েক মাসে কম খোঁজ তো নিলে না রিশাদের। পেয়েছো কিছু? বরং তুমি যেরকম চাও সে তোমার বোনের জন্য সেরকম হওয়ার চেষ্টা করছে। দাদু আমি থামো, আগে আমাকে বলতে দাও, রিশাদের দোষটা কোথায়? ওকে কেন মেনে নিচ্ছ না? আমি শুনছি রিশাদ ফাইজার সাথে যোগাযোগ না করলেও তোমার সাথে করেছে, তোমাকে নানানভাবে মানানোর চেষ্টা করছে। তাহলে সমস্যা কোথায়? তোমার বাবাকে রাজি করাতে তোমার মায়ের, তোমার ফুপিমণির অর্ধেক জান বেরিয়ে গেছে। এখন তুমি কি চাইছো? তোমাকে রাজি করাতে আমাদের বাকি জানটুকু বেরিয়ে যাক? মনে রাখবে, আমি তোমার বাপেরও বাপ। তোমাকে যখন বিয়ের জন্য বাধ্য করতে পেরেছি, ওদেরও বিয়ে দিতে পারবো। নাতিকে একটানা এতগুলো কথা বলে বড় করে দম ছাড়লেন এরশাদ তালুকদার। রীতিমতো হাঁপাচ্ছেন তিনি। দাদুকে থামতে দেখে এবার মুখ খোলার সুযোগ পেল ফারিস। এরশাদ তালুকদারকে উদ্দেশ্য করে শান্ত স্বরে বলল, আপনার বলা শেষ হয়েছে? এবার আমি কি কিছু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলো, তোমার কথা শোনার অপেক্ষাতেই তো আছি। ফারিস লম্বা একটা শ্বাস ছাড়ল। থ্যাংক গড, অবশেষে শেষ সুযোগটা দিলেন। আপনার এনার্জির প্রশংসা না করে পারছি না, এই বয়সেও এত। এরশাদ তালুকদার চোখ গরম করে তাকাতেই ফারিস তার মাকে ডেকে বলল, 1 গ্লাস পানি দিও তো দাদুকে, খেয়ে গলাটা ভেজে, ক্লান্ত হয়ে গেছে নিশ্চয়। পানি লাগবে না,
তুমি বলো ফাইজা আর রিশাদকে নিয়ে কি ভাবলে? বলছি, আগে বসুন। পরে বসবো, আগে বলো। গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল ফারিস। ফাইজাকে ইশারায় নিজের কাছে ডাকে। ফাইজা কাছে আসতেই তার মাথায় হাত রেখে জিজ্ঞেস করে, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, যা বলবো নির্ভয়ে মন থেকে উত্তর দেবে। ফাইজা মাথা দোলালো। ফারিস তপ্ত শ্বাস ফেলে বলল, রিশাদের সাথে সারা জীবন থাকতে পারবে? চমকিত নয়নে ভাইয়ের দিকে তাকালো ফাইজা। ফারিস মাথা নাড়িয়ে আবার জিজ্ঞেস করতেই নথমুখে বলল, তুমি কি চাও ভাইয়া? অস্ফুট স্বরে হাসলো ফারিস। বুড়ো আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করে বলল, এখন আমার চাওয়া নেই ভাবছিস? ফাইজা নিচু কণ্ঠে বলল, তুমি না মেনে নিলে আমি কখনোই রিশাদকে বিয়ে করবো না ভাইয়া। ফারিস শুকনো হাসলো, স্বাভাবিক গলায় বলল, আমি একসময় তোকে রিশাদের সাথে ভাবতে পারতাম না ঠিক, কিন্তু এখন আর ওই রকমটা ভাবি না। এখন আমিও মানি রিশাদ তোকে সত্যি সত্যি পছন্দ করে, তোর জন্য সব করতে পারে। আমি ভাবতে পারিনি রিশাদ নিজের পজিশনটা এত শক্ত করে নিজেকে একটা ভালো জায়গায় দাঁড় করিয়ে তোর হাত চাইতে আসবে। রাতের পর রাত তোকে ছাদে বসে নীরবে কাঁদতে দেখেছে, ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে গেছিস। তবু আমি আর বাবা কষ্ট পাবো বলে রিশাদের সাথে যোগাযোগ করিস না। রিশাদ জানে তুই কখনো আমার আর বাবার বিরুদ্ধে গিয়ে ওর সাথে সংসার পাতবি না, তাই ও এগোয়নি। যেমন হলে আমরা ওকে মেনে নেব, ঠিক ওই রকম পরিস্থিতি তৈরি করে এসেছে। তাও তো ঠিকই শুনেছে। আমি এই কয়েক মাস রিশাদের A to Z সব খোঁজ নিয়েছি, যার কাছে আমাদের এত বছর আগলে রাখা রত্নটি দিয়ে দেব। তার ভালো করে খোঁজ নিতে হবে না? যদি আমাদের রত্নের কোনো অযত্ন হয় তো, কিন্তু আমি খোঁজ নিয়ে যতটুকু বুঝলাম আমাদের রত্ন যে জায়গায় যাবে সে জায়গায় তার যত্ন আমাদের থেকেও দ্বিগুণ কেউ করবে। রিশাদ যখন ওর বাবার সাথে লড়াই করে ফুপিমনি আর ওই তার গায়ে কোনো আঁচ লাগতে দেয়নি, আশা করি সে তোরও কোনো ক্ষতি হতে দেবে না। এত কিছুর পর আমি কি করে তোদের নামের থাকি বল? ফাইজা ডুকরে উঠে তার ভাইকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে অস্থির কণ্ঠে বলল, আই লাভ ইউ ভাইয়া, দুনিয়ার সব থেকে বেস্ট ভাইয়া তুমি। বোনের চুলে হাত রেখে ফুটসন্ন হাসলো ফারিস। রুমের প্রত্যেকের ঠোঁটেই উজ্জ্বল হাসি। রিশাদ যেন আনন্দে বাখারা, খুশিতে তার দু চোখে পানি চিকচিক করছে। ফাইজা ফারিসকে ছাড়ার পরপর রিশাদও ফারিসকে জাপটে ধরল। আনন্দে বিমোহিত হয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আয়রা অরুণকে ঘুম পাড়িয়ে বাগানে আসলো মুস্কান। দুপুরের খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে বাগানে এসে সবাই আসর জমিয়েছে। আসরটা মূলত ফাইজা আর রিশাদের বিয়ে নিয়ে। বড় ছেলে আর মেয়ে জিন্নাতকে উদ্দেশ্য করে বললেন এরশাদ তালুকদার, আমি চাইছি আগামী শুক্রবার ফাইজা আর রিশাদের আকদ করিয়ে ফেলতে, তোমরা কি বলো? ফারিস হতবাক হয়ে বলল, আগামী শুক্রবার মানে? আগামী শুক্রবার আসতে তো আর মাত্র 3 দিন। ফাইজার বিয়ে নিয়ে আমরা কত কিছু ভেবে রেখেছি, আর আপনি সবকিছু এত দ্রুত করে ফেলতে চাইছেন। ওর তো এখন ইন্টার কমপ্লিট হয়নি, ইন্টারটি কমপ্লিট করো, এরপর না হয়। এরশাদ তালুকদার ধমক দিলেন, তুমি চুপ করো, বেশি বুঝো না। তোমার বোন ইন্টার দিতে আরও 1-1.5 বছরের মতো লাগবে। ততদিন কি ও একটা হারাম সম্পর্কে থাকবে? এমনিতে তো পাপের শেষ নেই। আকত হয়ে গেলে পরে যা ইচ্ছে করো। বিয়ে আজ হলেও দিবে, 1 বছর পরে হলেও দিবে। শুধু শুধু হারাম সম্পর্কে জড়িয়ে রেখে লাভ কি? জিন্নাত সায় দিল, আমার কোনো সমস্যা নেই ভাইজান। জহির তালুকদারও বললেন, আপনি যেমনটা চান তেমনটাই হবে আব্বাজান। ফারিস আর কিছুই বলল না। গোটা পরিবার যেহেতু রাজি, সেখানে সে আমত করার কোনো প্রশ্নই ওঠে না। অবশেষে শুক্রবারের দিন ফাইজা আর রিশাদের বিয়েটা হয়েই গেল। ঠিক করা হলো যে ফাইজার যতদিন এইচএসসি কমপ্লিট না হবে ততদিন সে বাবার বাড়িতেই থাকবে। এইচএসসি এক্সামের পর তাকে ধুমধামে উঠিয়ে নেওয়া হবে। আকাশে আজ থালার সমান চাঁদ উঠেছে, চারপাশে বইছে স্বর্ণসারা মৃদু বাতাস। ফাইজার পরনে সিল্কের মেরুন রাঙ্গা শাড়ি, চুলে খোপা, তারই চারপাশে তাজা বেলি ফুল। খোপা থেকে নিয়ে পুরো পিঠ জুড়ে পাতলা ঝড়ঝেটে লম্বা দোপাট্টা। ছাদের দোলনায় বসে আরামসে রিশাদের কাঁধে মাথা রেখে আকাশের গোল চারটার দিকে তাকিয়ে আছে ফাইজা। রিশাদের গায়েও সাদা রঙের সুতি পাঞ্জাবি। আপাতত সে এক হাতে ফাইজাকে পেছন থেকে পেঁচিয়ে রেখেছে, অপর হাত দিয়ে ফাইজার মুখের উড়তে থাকা ছোট্ট চুলগুলো নির্বিঘ্নে সরিয়ে দিল। চাঁদের আলোয় একটা স্নিগ্ধ মায়াবী পরী মনে হচ্ছে ফাইজাকে।
ফাইজার চুলের বেলি ফুলের তীব্র ঘ্রাণ রিশাদের নাকে এসে বিঁধছে। ঘাড়টা আরেকটু কাত করে ফাইজার খোফায় নাক ঘষল রিশাদ। গভীর করে শ্বাস টেনে ভরাট স্বরে বলল, ঘুমিয়ে গেছো? তাহলে কথা বলছো না কেন? আরেকটু শক্ত করে রিশাদকে পেঁচিয়ে ধরল ফাইজা। মিহি রিনরিনে স্বরে বলল, এভাবেই ভালো লাগছে। রিশাদ মৃদু হাসল। কতদিনের স্বপ্ন ছিল জানো, তোমাকে এভাবে জড়িয়ে ধরে খোলা আকাশের নিচে বসে চন্দ্রবিলাস করব। ফাইনালি সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা পেলাম। কি হু হু করছো? তোমাকে পাওয়ার জন্য এত কষ্ট করলাম, তোমাকে তো একটা ধন্যবাদও দিলে না। রিশাদের কাঁধ থেকে মাথা উঠিয়ে বলল ফাইজা, তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, কষ্ট কি তুমি একাই করেছো, আমি করিনি? রিশাদের রসিক কণ্ঠস্বর। ও তাই বুঝি, তুমিও কষ্ট করেছো, আমি তো জানতামই না। তা কি কি কষ্ট করেছো? রিশাদের বুকে কিল বসায় ফাইজা। ফাজলামো কেন করছো? কোথায় ফাজলামো করছি? আমি তো শুধু তোমার কষ্টগুলো সম্পর্কে জানতে চাইছি। হঠাৎই ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল ফাইজা। আচমকা ফাইজার কান্নায় ভেবাচেকা খেয়ে গেল রিশাদ। দ্রুত ফাইজার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, হেই, তুমি কাঁদছো কেন হঠাৎ? কাঁদে না জান, প্লিজ। ফাইজা নাক টেনে মুখ ফুলিয়ে বলল, আমার সত্যি তোমার জন্য খুব কষ্ট হয়েছে। তোমার সাথে এতদিন কথা বলতে না পেয়ে মনে হয়েছিল মরেই যাব। ভেবেই নিয়েছিলাম আমাদের হয়তো আর কখনো একও হবেই না। হঠাৎই ফাইজার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল রিশাদ। আচমকা চুম্বনে ফাইজার সমস্ত দেহ শিউরে উঠল। লজ্জায় অস্বস্তিতে ঠোঁট সরিয়ে নিতে চাইলে তার গলাসহ গাল আঁকড়ে ধরল রিশাদ। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আর কখনো এসব বলবে না। আমরা এক হয়েছি, এখন থেকে সারা জীবনের জন্য এক হয়ে থাকবো। এই যে হাত ধরলাম। ফাইজার নরম হাতটা নিজের শক্তপোক্ত হাতের ভেতর আঁকড়ে ধরে বলল, মৃত্যুর আগ পর্যন্ত কখনোই হাত ছাড়ব না। ফাইজা শরীরের বেগে রিশাদকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। দীর্ঘ হেসে রিশাদও ফাইজাকে জড়িয়ে সাথে নিজের সাথে রাখল। বাবার বুকের ওপরে লেপ্টে ঘুমিয়ে আছে আয়রা। মেয়ের পিঠে সযত্নে এক হাত ঠেকিয়ে অন্য হাতে ফোন টিপছে ফারিস। মেয়েটা বাবার আদুরে, বাবার কাছেই থাকতে পছন্দ করে বেশি। ডক্টর বলেছে আয়রা অরুণের থেকে 3 মিনিটের ছোট বলেই হয়তো মেয়েটা এত আহ্লাদি। অরুণকে কোলে নিয়ে ঘরে ঢুকলো মুস্কান। ফারিসের কথায় আজ শাড়ি পরেছে সে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এত রাত হয়ে গেছে, ছেলেটা এখনও ঘুমায়নি। অরুণ এমনিতেই চুপচাপ, কিন্তু ছটফট করে বেশি। সারাক্ষণ হাত পা নাড়ায়, চেহারাও একটা চঞ্চল ভাব আছে। অরুণকে কোল থেকে বিছানার মাঝে শুইয়ে চুলগুলো হাত খোপা করতে লাগলো মুস্কান। শাড়ির আঁচল কোমরে গুজে একের পর এক ঘরের টুকিটাকি কাজ করতে লাগলো মুস্কান। ফারিসের ছড়িয়ে ছিটিয়ে রাখা জামা কাপড়গুলো একত্রিত করে ধোবার জন্য আলাদা করে রাখল। অরুণ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তার মাম্মাকে দেখছে, হাত পা নাড়িয়ে খেলছে। ছেলের এমন ছটফটানো দেখে ঘুমন্ত মেয়েকে বিছানায় শুইয়ে দিয়ে ছেলেকে কোলে তুলে নিল ফারিস। ছেলের নরম তুলতুলে গালে ছোট ছোট চুমু দিয়ে বলল, ঘুমাবে না পাপা? উত্তরে উল্টাপাল্টা উ স্বরে আওয়াজ তুলল অরুণ। দুহাত নাড়িয়ে বাবাকে কি যেন বোঝাতে চাইল। ছেলের কথা না বুঝলেও ঠোঁট এলিয়ে প্রসন্ন হাসল ফারিস। ঘরটা একটু গুছিয়ে ঠিকঠাক করে মেয়েকে সুন্দর মতো শুইয়ে দিল মুস্কান। খাটের এক পাশে শুইয়ে ফারিসকে ডেকে বলল, দেখি দিন ওকে আমার কাছে, সাথে নিয়ে না আসলে ঘুমাবেও না। অরুণকে মুস্কানের কাছে দিয়ে আতশোয়া হয়ে ফোন টিপতে লাগলো ফারিস। মুস্কান সুইচ টিপে রুমের ইলেকট্রিসিটি বন্ধ করে অরুণকে ফেডিং করাতে লাগলো। একসময় অরুণ ঘুমিয়ে গেলে তাকে ঠিকমতো শুইয়ে দিয়ে বিছানা থেকে উঠতে নিলেই ফারিস এসে পুনরায় মুস্কানকে বিছানার সাথে চেপে ধরল। আচমকা ফারিসের এমন হামলায় ঘাবড়ে গেল মুস্কান। আস্তে করে বলল, কি করছেন কি? বাচ্চারা উঠে যাবে তো, সরুন। ফারিস সরল না, বরং মুস্কানের ওপর নিজের পুরো ভর ছেড়ে গলায় নাক ঘষে বলল, উঠবে না? মুস্কান ফারিসকে ঠেলে নিজের ওপর থেকে সরানোর চেষ্টা করছে। আমি চেঞ্জ করবো, সরেন। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে বিছানার সাথে মুস্কানকে আরেকটু শক্ত করে চেপে ধরল ফারিস। ঘোর লাগা কণ্ঠে বলল, চেঞ্জ করানোর জন্যই তো আমি আছি। লজ্জায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল মুস্কান। কি শুরু করলেন বলেন তো? রোম্যান্স?
মুস্কানের গলার বাম পাশটায় ছোট্ট ছোট্ট চুমু খেয়ে বলল ফারিস। মুস্কানের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। ফারিসের বুকের শার্ট মুঠোতে খামচে ধরে লঘু স্বরে বলল, আমি টায়ার্ড এখন। ফারিস মুস্কানের ঠোঁটে দীর্ঘ সময় নিয়ে চুমু খেয়ে বলল, প্রশান্তি দিতেই তো এসছে। আপনি আসলেই একটা। মুস্কানের গালে হাতের উল্টো ফিট দিয়ে স্লাইড করতে করতে মৃদু স্বরে বলল, কি? কিছু না। শব্দহীন হাসল ফারিস। মুস্কানের ঠোঁটে দীর্ঘ সময় নিয়ে কিস করল ফারিস। মুস্কানের কানে ঠোঁট লাগিয়ে ফিসফিসিয়ে বলল, অসম্ভব ভালোবাসি তুমি বাবুদের আম্মা। আমি আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি আমার বাবুদের পাপা। এই শুনুন না, আজ একটা গান শোনাবেন প্লিজ প্লিজ প্লিজ। ফারিস মুস্কানের কপালে শব্দ করে চুমু খেয়ে গেয়ে উঠল, তুমি আমার এমনই একজন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। ভালোবাসার সাগর তুমি, ভালোবাসার সাগর তুমি, বুকে অথই জল, তবু পিপাসাতে আখি হয় রে চল চল, হয় রে চল চল, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। সমাপ্ত।